This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্ত্র উদ্ধার হচ্ছে জমির মধ্যে থেকে। এর আগে আমরা পাটক্ষেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হতে দেখেছিলাম, আর আজ মছলন্দপুরে যে ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, ছবি দেখাবো আপনাদের, যেখানে তৃণমূল নেতা অজিত সাহার ভাই সুজিতের জমিতে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেছে। ছবি দেখুন আপনারা, 500 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে 3টি দোনালা বন্দুক উদ্ধার হয়েছে। দুদিন আগে অজিত সুজিতের বাড়িতে হানা দেয় পুলিশ, উদ্ধার হয় 500 রাউন্ডের বেশি কার্তুজ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, একই সঙ্গে 27 লক্ষ টাকা এবং প্রচুর মদের বোতলও উদ্ধার হয়। তৃণমূল নেতার জমির নিচে অস্ত্র ভান্ডার, মছলন্দপুরের ঘটনা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, যে ছবি দেখতে পাচ্ছি, এ তো জমিতে রীতিমতো অস্ত্র চাষ। দেখো, একদমই তাই। অজিত শাহর বাড়িতে প্রথমে যখন পুলিশ গেছিল তখন তার বাড়ি থেকে 27 লক্ষ টাকা, তার সঙ্গে 500-র বেশি কার্তুজ। তখনই পুলিশের সন্দেহ হয়েছিল যে শুধুমাত্র এত কার্তুজ একটা জায়গায় কেন করে রাখা আছে। আর তার পরিপ্রেক্ষিতেই অজিত শাহকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। অজিত শাহ এবং তার ভাই সুজিত শাহ দুজনে মিলে এই অস্ত্রের কারবার করতেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ছিল। এবং আজকে বিকালের পর অজিত শাহ এবং সুজিত শাহ তাদেরকে নিয়ে তাদেরই জমিতে যায়। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ 3টে দোনালা বন্দুক উদ্ধার করে, আরও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে। যিনি কিনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আর ঘনিষ্ঠতার কারণেই কিন্তু জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হতে পেরেছিলেন। কেন তিনি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হওয়ার পর অস্ত্র ব্যবসা করতেন, এটা বোধহয় রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তর 24 পরগনা জেলার মছলন্দপুরের বাসিন্দা এই অজিত শাহ দুর্দান্ত প্রতাপ নেতা ছিলেন এবং সেই সময় ওই মছলন্দপুর এলাকায় যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন প্রচুর লোককে তোলাবাজির জন্য বারবার অস্ত্র দেখিয়ে ভয় দেখাতেন। এই অভিযোগ যখন গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে আসে, তার পরিপ্রেক্ষিতেই অজিত শাহর বাড়িতে যায়। সেগুলো আবার জমিতে পুঁতেও রাখতে হয়। 27 লক্ষ টাকা উদ্ধার করেছিল। দেখো, একদমই তাই। এই অস্ত্রগুলো কোথায় রাখবে, লুকিয়ে রাখার জন্য এই জমি, নিজের জমি ব্যবহার করেছিল, অস্ত্র জমির মধ্যে পুঁতে রেখেছিল। সেটা পুলিশের মনে হয়েছে আরও কিছু আছে কিনা, তার জন্য পুলিশ আবারও তাদেরকে নিয়ে তল্লাশি করবে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, অজিত শাহ সুজিত শাহর জমি থেকে 3টে দোনালা বন্দুক, আরও বেশ কিছু কার্তুজ উদ্ধার হলো। এবং এইগুলো পুলিশ মনে করছেন শুধুমাত্র শেষ নয়, এছাড়াও আরও অনেক কিছু উদ্ধার করার জায়গা রয়েছে। পুলিশ রিমান্ডে রয়েছেন অজিত শাহ সুজিত শাহ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তাদের আর কোথায় জমি আছে, আর কোথায় বাড়ি আছে এবং সেখানে আর কি কি লুকিয়ে রাখা আছে সেগুলো উদ্ধার করবে। কিন্তু প্রাথমিকভাবে যে অভিযোগ তারা পেয়েছিলেন, তোলাবাজির অভিযোগ এবং অস্ত্র দেখিয়ে তোলাবাজি করা, সেই অভিযোগে আমরা এরকম আশা করিনি যে এর ভিতরে এরকম কোনো কিছু হচ্ছে। ওনারা মাঝে মধ্যেই আসতেন, রাতেও আসতেন, দিনে আসতেন। এই জমিটা কার? এই জমিটা সুজিত সাহা। কতদিন আগে কিনেছিল? উনি এটা বছর 15 আগে কিনেছিল। পুলিশ কি কি উদ্ধার করলো আজকে? আজকে উদ্ধার করেছে আপনার 3টে দোনালা বন্দুক আর কিছু কার্তুজ। ঠিক আছে, এলাকার লোক হিসাবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো আমরা অবশ্যই। ঠিক আছে, ওনাদের ভয়ে কেউই কোনো কথা বলতে চায় না। বলছে তন্ময়দা আসতে আমরা এই নিয়ে কথা বলবো। অবশ্যই অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে তো ওঠেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এই ছবিটা দেখে না, মানে আমার মাথায় প্রথম যেটা এলো, এটা কি অস্ত্রের চাষ হচ্ছে? প্রথমে কার্তুজ, তারপরে বন্দুক, কি চলছে এটা? দেখো, কোথাও নেতাদের জমির নিচ থেকে টাকা বেরোচ্ছে, বস্তা টাকা, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকা, মদের বোতল বলো বা অন্য কিছু বলো, সেটা একটা আলাদা বিষয় রয়েছে। কিন্তু অস্ত্র 500 রাউন্ড কার্তুজ পাওয়া গেছিল এই অজিত শাহকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বাড়ি থেকে। প্রথমেই প্রশ্ন হচ্ছে 500 রাউন্ড কার্তুজ এ তো যুদ্ধের জন্য লাগে। কোনো জায়গাতে পুলিশের বড় বাহিনী, আধা সামরিক বাহিনী, সামরিক বাহিনী, তাদের জন্য লাগে। 500 কার্তুজ যদি কারোর বাড়ি থেকে পাওয়া যায় তাহলে কি আরও লুকানো আছে? এই কার্তুজ কোথায় ব্যবহার করা হতো, এই প্রশ্নগুলি যখন আসছিল, পুলিশ সেই ইনভেস্টিগেশনের পার্টে গিয়ে এই জমির নিচ থেকে দোনালা বন্দুক আর অন্যান্য আধুনিক অস্ত্র পাচ্ছে। মনে হচ্ছে এখনো পর্যন্ত অস্ত্রের এখানেই শেষ না। তাহলে যদি আমরা গত 4-5 মাসের হিসাব করি, অন্তত 48 জায়গায় গুলি চলেছে আমাদের রাজ্যে। কলকাতা শহর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, বীরভূম, বিভিন্ন জেলাতে, নদিয়া।
প্রেমিক প্রেমিকার গন্ডগোল গুলি চলছে, স্বামী স্ত্রী গন্ডগোল হঠাৎ করে গুলি করে দিচ্ছে, এত অস্ত্র, আধুনিক অস্ত্র, কার্তুজ কোথা থেকে আসছে এই প্রশ্ন উঠছিল। তাহলে এরকম নেতারা কি অস্ত্র কারবারে যুক্ত? তারা কি অস্ত্র বিক্রি করেন? এই প্রশ্নগুলো পরপর সামনে আসছে। অর্থাৎ শুধু তৃণমূল নেতারা কাটমানি খান, তোলাবাজি করেন, টাকার পাহাড় জমান, একাধিক প্রাসাদের মতো বাড়ি, হ্যাঁ, একাধিক অন্যান্য দুর্নীতি রয়েছে, বালির পাহাড়, পাথর, গরু, এসব নয়, তার সঙ্গে কি অস্ত্রও? এই অজিত সাহা এবং সুজিত সাহা দুই ভাই, ভালো করে বুঝতে হবে, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই অজিত সাহা তৃণমূলের তাবড় নেতা ওখানকার, তার কথাতেই সব কিছু ঠিক হয়। তিনি এবং তার ভাই দুজন, দুই কীর্তিমান, এই এলাকাকে দাবিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, খুন করা, মানুষকে যে ভয় দেখানো, সব কিছু। এবার কিন্তু আস্তে আস্তে ফাঁস হচ্ছে যে এরা অস্ত্র কারবারও যুক্ত থেকে থাকতে পারে। তাহলে কি কোনো আন্তর্জাতিক যোগ আছে? কারণ পাশেই বাংলাদেশ। সব মিলিয়ে কিন্তু অত্যন্ত গুরুতর জায়গায় যাচ্ছে এই অজিত সুজিত সাহার কেসটি। আমরা শেষ 3 বছর যদি দেখি, আমরা বারংবার দেখেছি তৃণমূল নেতাদের বাড়ি থেকে এরকম টাকার পাহাড় উদ্ধার হয়েছে, মানে সেই এখন এটা প্রায় চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। সেইটা তো দেখতে হলোই, প্লাস বন্দুক মানে মাটির তলে একদম মানে পুরো টাই করে রাখা ছিল। কিছু তো নিশ্চয়টা উদ্দেশ্য ছিল। একেবারেই হয় তৃণমূল কংগ্রেসের হয়ে এই বন্দুক কাজে লাগতে পারতো বা কার্তুজ, কিন্তু এত বিপুল পরিমাণ, শুধু কি তাই নাকি এটাও একটা চোরাচালান, সেটা বাংলাদেশ হোক বা বাংলাদেশ থেকে এই দেশে হোক, আন্তর্জাতিক চোরাচালান চক্র যেখানে অস্ত্রের কারবার থাকে, প্রচুর টাকা এখানে কাজ করে এই অস্ত্র কারবারে। সেখানে কি এই নেতারা যুক্ত হতে পারেন যে ছোট ক্লায়েন্ট বা মেজর ক্লায়েন্ট? কিন্তু প্রশ্নগুলো উঠে চলে আসছে এই কারণে, আইন শৃঙ্খলার প্রশ্ন রয়েছে, রাজনৈতিক স্থিরতার প্রশ্ন রয়েছে, এবং এই অস্ত্রের সঙ্গে কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা। অর্থাৎ সবটা মিলেই কিন্তু এবার একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে এই রাজ্যের, যারা বারবার বিরোধীরা অভিযোগ করতো যে এই রাজ্য বারুদের স্তূপের মতো দাঁড়িয়ে আছে, তৃণমূলে একাধিক নেতার বাড়ি থেকে অস্ত্র কারখানা উদ্ধার হয়েছিল, তাই সেখানে এই অজিত শাহ সুজিত শাহরা কি তৃণমূলের যে ছত্রছায়া থেকে অস্ত্রের বড় কারবার ফেদে বসেছিল? তদন্ত আরো এগোলে আরো স্পষ্ট হবে সবকিছু। একেবারে নজর থাকবে। তন্ময়, ধন্যবাদ। এই মুহূর্তে আমি আরো একবার দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, এত কিছুর পরেও জানতে ইচ্ছা করছে যে এভাবে দিনের পর দিন মজুত রাখা হয়েছিল অস্ত্র, কিভাবে হদিশটা পেলেন তদন্তকারীরা, পুলিশ? দেখো, এই অজিত সাহার বিরুদ্ধে প্রাথমিকভাবে গোবরডাঙ্গা থানাতে অভিযোগ করেন যাদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছিল এবং তোলাবাজি চাওয়া হয়েছিল, তোলাবাজির টাকা নেওয়া হয়েছিল। সেই ঘটনা, প্রথমত অজিত শাহ একজন নেতা, দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক বয়স প্রায় 48, এরকম 48-50 বছরের একজন রাজনৈতিক নেতা তিনি অস্ত্রের সঙ্গে যুক্ত থাকবেন, এটা জানার পরে পুলিশও শকড হয় এবং তারপর তার বাড়িতে গিয়ে তদন্ত করতে শুরু করেন। অজিত শাহর বাড়ি থেকে, সুজিত শাহর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়। প্রথম দিনই একটা অস্ত্র, 500-র বেশি কার্তুজ এবং 52টা মদের বোতল, তার সঙ্গে 27 লক্ষ টাকা। এরপর পুলিশ রিমান্ডে নেওয়া হয়। এবার জিজ্ঞাসাবাদে অজিত শাহ কোথায় কি লুকিয়ে রেখেছেন সেগুলো পুলিশ যেমনভাবে জিজ্ঞাসাবাদ করেন, সেই জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে আসে। তারপর এই জমিতে গিয়ে যে কথা বলছিলেন ওখানকার স্থানীয় বাসিন্দারা, 15 বছর আগে কেনা জমি, অর্থাৎ এই 15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার সব কেমন একটা ম্যাচ করে, এবং সেই 15 বছর আগে কেনা জমিতে কোথাও গিয়ে লুকিয়ে রাখা ছিল, পুঁতে রাখা ছিল, এটা পুলিশ জানতে পেরে তাদেরকে নিয়ে গিয়ে সেই জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়, আরও কার্তুজ উদ্ধার হয়। যে কথা তন্ময়দা বলছিল যে এই অস্ত্রগুলো নির্দিষ্ট সময়ে বার করা হয়, বার করে তারপর বিভিন্ন কাজে ব্যবহার করে আবার নিয়েছে পুঁতে দেওয়া হয় কিনা, এরকম নানা বিষয় আছে। তার সঙ্গে কাছাকাছি বাংলাদেশের সঙ্গে তার কোনো ব্যবসার যুক্ত আছে কিনা, এই সমস্ত বিষয়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে। উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ, বিশেষ করে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, তারা এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে। এবং যে বিষয়টা উল্লেখ করলে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো আরো চাঞ্চল্যকর। তাহলে সেই মতন সেই বিষয়টা আটকানোর জন্য এই মুহূর্তে ব্যবস্থা? দেখো, ব্যবস্থা তো অনেক রকম আছে। পুলিশের ক্ষেত্রে তদন্ত প্রাথমিকভাবে পুলিশের আইনি প্রক্রিয়ায় যা হয় সেটা দেখবার, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী প্রাক্তন, বনমন্ত্রী, তার ছত্রছায়ায় এই নেতা উঠে এসেছে, অর্থাৎ এর সঙ্গে তার কোনো কানেকশন আছে কিনা সেগুলোও কিন্তু খুঁজে বার করার বিষয় রয়েছে পুলিশের কাছে। কিন্তু ওপেন টু অল, অর্থাৎ সামগ্রিক দিক খোলা রেখে তারা তদন্ত শুরু করছেন। অজিত শাহর এত বারবারন্ত যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য হয়েছে, এই ব্যবসায়িক কাণ্ড বা এই ধরনের অস্ত্র রাখা, এই সমস্ত কিছুতে তারও মদত আছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখবেন। অজিত শাহ শুধু নয়, অজিত শাহর সঙ্গে আরও কারা জড়িত আছেন, তার নিচু তলায় এবং তার উঁচু তলায়, এই দুটো বিষয় কিন্তু পুলিশ খতিয়ে যারা এর মধ্যে যুক্ত ছিল সেই গোটা নেক্সাসটা পুলিশ তদন্তকারীরা খোঁজার চেষ্টা করছেন। ধন্যবাদ তোমায় আপাতত দীপঙ্কর। কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাও প্রয়োজন রয়েছে শুভজিৎ এবং মঞ্জিরা। আমি সে কারণে আরো একবার তন্ময়ের কাছে যেতে চাইবো। তন্ময়, এই দুই ভাইয়ের কীর্তি আস্তে আস্তে সামনে আসছে, এখন অব্দি কি তথ্য আছে এই দুজন সম্পর্কে?
দেখো, আমরা এটাকে ভাই সিন্ডিকেট বলতে পারি, দুই ভাইয়ের সিন্ডিকেট। এখানে এক ভাই হচ্ছেন তৃণমূলের দুর্দণ্ডপ্রতাপ নেতা অজিত সাহা, যিনি রয়েছেন। তিনি, যেটা বলছিলাম একটু আগে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং এলাকার শেষ কথা, তৃণমূল দলের তাবর নেতা। এবং একজন নেতার নাম করতেই হয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী, যিনি জেলেও গিয়েছিলেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক। তার ডান হাত বাঁ হাত তুমি যাই বলো না কেন, যাবতীয় প্রভাব ছিল মন্ত্রীর হাত, মানে হাত তার মাথায় ছিল। এখানে অজিত শাহ এবং অজিত শাহকে, অর্থাৎ দাদাকে সামনে রেখে ভাই সুজিত শাহ যাবতীয় কারবার চালাতো। কী কী কারবার? লোকের জমি দখল, অল্প টাকাতে সেই জমি দখল, সেই জমিকে নিজেদের নামে করে নেওয়া বা জমি বেনামে কিনে ফেলা, এক। দুই, পরপর বিভিন্ন বাড়ি তৈরি করা। তাদের বাড়িও আমরা দেখেছি, যে বলা চলে প্রাসাদ, সেখানে অনুষ্ঠান বাড়ি তৈরি, মার্কেট তৈরি, এগুলো তাদের সঙ্গে রয়েছে। পাশাপাশি এখানে বলা চলে যে এলাকাতে বহু মানুষকে গৃহহীন করা, বাড়ি থেকে উৎখাত করা, এটাও এদের বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে। অর্থাৎ তৃণমূলের নেতা দাদাকে সামনে রেখে ভাই বাকি কাজগুলো করছে। তার সঙ্গে তোলাবাজি, তার সঙ্গে বিভিন্ন কাজের জন্য টাকা দেওয়া, বিভিন্ন প্রমোটার, বিভিন্ন ঠিকাদার, তাদের কাছ থেকে টাকা আদায় করা, এবং পাশাপাশি এই অস্ত্রের কারবার, এই সবটা নিয়েই কিন্তু বলা চলে এই দুই ভাইয়ের সিন্ডিকেট। দাদা, যিনি অজিত সাহা, অর্থাৎ তৃণমূলের নেতা, তার কিন্তু নামে কোনো ব্যবসা ছিল না, সব ব্যবসা হচ্ছে ভাই দাদাকে সামনে রেখে এই পুরো এলাকাতে এই ব্যবসা ফেঁদে বসেছিল। তার সঙ্গে এখন যেটা বেরিয়ে আসছে, তারা বড় চক্রের হদিশ পেতে পারে পুলিশের তদন্ত সেই দিকে এগোচ্ছে। এত বিপুল পরিমাণ কার্তুজ এবং বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এসেছিল, কোথা থেকে কেনা হয়েছিল, কোথায় পাঠানো হতো বা কী কাজে ব্যবহার করা হতো, কিভাবে এই অস্ত্র এলো, এবং এই অস্ত্রের যে চক্রটা রয়েছে সেই চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত, সব মিলিয়ে দাদা নেতা আর ভাই ব্যবসায়ী, এই দুজনের সিন্ডিকেটই কিন্তু এখানে শেষ কথা ছিল। তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললে একটু আগে, যে এই যে বড় মাথা, মানে এত অস্ত্র মজুত হয়েছে দিনের পর দিন, নিশ্চয়ই শুধু দুই ভাই এর সঙ্গে যুক্ত নয়। একেবারেই। এখন দুই ভাই দুটো এই অস্ত্র নিয়ে, কার্তুজ দিয়ে কী করবেন? হ্যাঁ, অস্ত্র কার্তুজ নিয়ে তো তারা লড়াই করতে পারবেন না। তাহলে এমন কোনো জায়গায় এই অস্ত্র কার্তুজ তারা সাপ্লাই দেন বা সরবরাহ করেন। ভোট ছিল, এবার ভোটে হয়তো আধা সামরিক বাহিনীর সেই দাবাদাবির জন্য, কমিশনের নজরদারির জন্য তা ব্যবহার করতে পারেনি। হয়তো এই অস্ত্র ভোটের জন্য কেনা হয়ে থাকতে পারে, যে গোটা জেলাতে সেই অস্ত্র ছড়িয়ে দেওয়া হতে পারতো, সেই সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে এই অস্ত্র কি বাংলাদেশে পাচার করা হতো? কারণ বাংলাদেশেও অস্ত্রের ডিমান্ড রয়েছে সমাজ বিরোধীদের কাছে, এপার থেকে অস্ত্র যায় এমন অভিযোগও রয়েছে। সেই ব্যবসায়ী কি যুক্ত, নাকি বাংলাদেশ থেকে অস্ত্র এপারে এনে এপারে বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে বিক্রির কোনো ছক ছিল বা বিক্রি তারা করছিলেন, এই অল্প পরিমাণ তারা লুকিয়ে রেখেছেন? নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। ফলে অস্ত্র ব্যবসায় যে তারা যুক্ত, এটাও কিন্তু এই কার্তুজের বহর শুধু 500 রাউন্ড না, আজকে মাটির তলা থেকেও কার্তুজ পাওয়া গেছে। একটু পরে হয়তো পুলিশ জানাবে মোট কত কার্তুজ, মোট কত অস্ত্র। সব মিলিয়ে বড় সড় চক্র এবং বড় মাথা রয়েছে, বড় মাথার হাত রয়েছে। নজর থাকবে তন্ময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছে। দীপাঞ্জন দা, দেখুন এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, গত কয়েকদিন ধরে পাটক্ষেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হচ্ছে। আজকে আবার দেখলাম আমরা জমি থেকে অস্ত্র, একের পর এক অস্ত্র বের হচ্ছেটা কি এই মুহূর্তে? না, আমাদের তো মনে হয় না যে এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা। আমি কিছুদিন আগেও বলছিলাম, এই রিসেন্টলিও বলেছি, যে তৃণমূল সরকার গেছে মানেই পশ্চিমবঙ্গের বিপদ কেটে গেছে তা নয়। এদের নেতাদের কাছে যে পরিমাণ অস্ত্র, কালো টাকা রয়েছে, সেটা উদ্ধার করে পশ্চিমবঙ্গকে স্যানিটাইজ করতে অন্তত 2 বছর লাগবে। পুলিশকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সর্বশক্তি দিয়ে এদের জালগুলোকে ছিঁড়তে হবে, কারণ বহু বছর ধরে শত হাজার কোটি টাকা এরা লুট করেছে। এত জমির মধ্যে এত অস্ত্র, মানে অস্ত্র চাষ বললেও কম বলা হচ্ছে। এত অস্ত্র কি কাজে লাগতো, কোন কাজে, কিসে দরকার হতো, আপনার কি মনে হয়? দেখুন, দুটো জিনিস। এক তো দেখুন, এই অস্ত্রগুলো মাল্টিপারপাস। এরা অস্ত্রগুলো জিহাদের সময় ব্যবহার করবে, আর বাকি সময়টা এরা ভোট ম্যানেজ করবার বা নিজেদের যে দুর্বৃত্তায়ন চালিয়েছে সেটা করার জন্য রাখে। এখন এর মধ্যে আপনি যদি অস্ত্র ব্যবসায়ী, আপনি যদি দেখবেন যে তৃণমূলের নেতা অস্ত্র ব্যবসায়ী, নিজের ব্যবহারের জন্য অত অস্ত্র কেউ রাখে না। হয়তো সে মুঙ্গের থেকে, নেপাল থেকে, পাকিস্তান থেকে এনে অস্ত্র ব্যবসায়ী হিসাবে কাজ করছে। আমি অন্তত অবাক হব না, এই দলটাই তাই। ধন্যবাদ আপনাকে। তবে একটা কথা পরিষ্কার, এই যে কুর্সি যেতেই তৃণমূল নেতাদের নানান কুকীর্তি একেবারে সামনে আসছে। মছলন্দপুরে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম জমির মধ্যে থেকে কার্তুজ বা দোনলা বন্দুক এই সমস্ত উদ্ধার হচ্ছে। একই সঙ্গে বাদুড়িয়ার পাটক্ষেতেও তো আমরা দেখেছিলাম গুপ্তধন, মানে পাতাল খুঁড়ে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। ক্ষমতাকে ব্যবহার করেই দুর্নীতির এভারেস্ট এ পৌঁছেছিলেন এই পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য।
নূর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নূর, এখনো পর্যন্ত আর কি কি তথ্য পেলাম আমরা যে বস্তা বস্তা টাকা উদ্ধার হলো? এই পাট ক্ষেতের মধ্যে টাকা কি করছিল? নূরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কুর্সি যেতেই ফাঁস হচ্ছে তৃণমূলের একের পর এক কুকীর্তি। আমরা দেখাচ্ছি ছবি আপনাদের। পাতাল ঘুরে বিভিন্ন রকম গুপ্তধন উদ্ধার হচ্ছে তৃণমূল নেতাদের। নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, এই যে পুরো প্রধান দীপঙ্কর ভট্টাচার্য, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি কি জানতে পারছি? কারণ পাট ক্ষেতের মধ্যে টাকা কি করছিল বস্তা বস্তা? দেখো, এই যে বাদুড়িয়া পৌরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, ইনি একেবারে কীর্তিবান। একেবারে এনার যে পাটক্ষেত, সেই পাটক্ষেত থেকে কিন্তু বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। আমরা দেখেছিলাম চেয়ারম্যানের বাড়ি লাগোয়া যে কম্পিউটার সেন্টার, যেদিন চেয়ারম্যান গ্রেপ্তার হয়, অর্থাৎ শুরুটা হয়েছিল যে একেবারে তিরপল, সরকারি তিরপল, রাশি রাশি তিরপল থেকে শুরু হয়। তারপর কিন্তু পুলিশ কিন্তু একেবারে ঠিক গোপন জায়গা অর্থাৎ তার যে কম্পিউটার সেন্টার, সেখান থেকে 80 লক্ষ টাকা উদ্ধার করে। পরবর্তীতে কিন্তু তার বাড়ি লাগোয়া যে পাটক্ষেত, সেখান থেকে কিন্তু বস্তা বস্তা টাকা উদ্ধার করে। সাত সকালে যখন চাষিরা বাদুড়িয়া প্রান্তিক এলাকা, এই প্রান্তিক এলাকা থেকে সাধারণ মানুষ যখন তারা চাষের কাজে যাচ্ছিল, তারা কিন্তু দেখতে পায় যে পাটক্ষেতের মধ্যে কিছু অসঙ্গতি রয়েছে। কি অসঙ্গতি? পাট গাছগুলো একেবারে এলোমেলো। তারপর কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ এসে কিন্তু যে ছবিটা দেখে, সেটা কিন্তু দেখার জন্য একেবারে প্রত্যাশিত ছিল না বাদুড়িয়ার মানুষ এবং এলাকাবাসীরা। একেবারে বস্তা বস্তা টাকা, সেই টাকা কিন্তু বাদুড়িয়া থানাতে একবারে নিয়ে যায় বাদুড়িয়া থানার পুলিশ। তারপর সেখানে আর কোনো নতুন কীর্তি কি সামনে এলো? টাকা কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ দেখো, গতকাল রাতে কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ কেন্দ্র বাহিনীর জওয়ান নিয়ে কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্যের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ঘিরে ফেলে একেবারে আতিপাতি তল্লাশি করে। একেবারে এমনকি এই ঘটনায় আরও দুজন গ্রেপ্তার হয়েছেন, দীপঙ্কর ভট্টাচার্যের হিসাব রক্ষক এবং দীপঙ্কর ভট্টাচার্যের ঘনিষ্ঠ, যাদেরকে দিয়ে তিনি এলাকায় তোলাবাজি করাতেন, গুন্ডামি করাতেন, মোস্তানি করাতেন। অন্যদিকে শাসক দল বিজেপির তরফ থেকে বারবার আমরা কথা বলেছিলাম, সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ দেখিয়েছিলেন। এই দীপঙ্কর ভট্টাচার্য এতটাই কিন্তু এলাকায় দাদাগিরি, মোস্তানি করতেন, তোলাবাজি করতেন। শুধু কাটমানি। ধন্যবাদ তোমাকে। দেখুন, একসঙ্গে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। একদিকে মজনন্দপুরের ছবি দেখাচ্ছি, একই সঙ্গে বাদুড়িয়ার ছবি দেখাচ্ছি। আর আসলে কুর্সি যেতেই, মানে ক্ষমতা যেতেই তৃণমূল নেতাদের একের পর এক কুকীর্তি সামনে আসছে। একদিকে পাটক্ষেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাদুড়িয়ার ঘটনা। আর অন্যদিকে মচনন্দপুরে আজ মাটির নিচে অস্ত্র উদ্ধার। এটা ভালো কি আছে?